বিএ or বিএসসি ফার্স্ট সেমিস্টার অনার্স অ্যান্ড জেনারেল স্টুডেন্টদের ইএনভিএস সিলেবাসের যে টপিকগুলো আমি কভার করব সেগুলো হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, তার আন্ডারে ফ্লাডস, আর্থকোয়েক, সাইক্লোন, ল্যান্ডস্লাইড, এছাড়া ল্যান্ড অ্যাজ আ রিসোর্স, ল্যান্ড ডিগ্রেডেশন, ম্যান ইনডিউসড ল্যান্ডস্লাইড, soil erosion and desertification. Disaster management process and different types of hazard and disaster সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে disaster and hazard বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। সাধারণত hazard is a potentially damaging physical event, phenomenon or human activity that may cause the loss of life or injury, property damage, social and economic disruption or environmental degradation. অর্থাৎ হ্যাজার্ড বা দুর্যোগ হলো এমন একটি কার্যকরী ক্ষতিকারক প্রাকৃতিক বিষয়, ঘটনা বা মানবিক কার্যকলাপ যা জীবনহানি, আঘাতপ্রাপ্তি, সম্পদ ধ্বংস, সামাজিক ও অর্থনৈতিক ভাঙন অথবা পরিবেশগত অবক্ষয় ঘটায়। হ্যাজার্ড প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট বা উভয় কারণেই হতে পারে এবং এর মধ্যে জিওলজিক্যাল, জিওমরফোলজিক্যাল অ্যান্ড কালচারাল উপাদান অন্তর্ভুক্ত, যা অল্প সময়ের জন্য হলেও মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা তাকে বিঘ্নিত করে থাকে। তবে হ্যাজার্ডের সঙ্গে ব্যাপকভাবে না হলেও অল্প বিস্তর ক্ষয়ক্ষতি কিন্তু যুক্ত থাকে, যদিও তা মানুষের জনজীবনকে স্তব্ধ করতে পারে না। বরং বলা যেতে পারে এটি একটি পরিস্থিতি বিশেষ, তবে তা চূড়ান্ত ঘটনা নয়। ল্যাটিন শব্দ ডিজাস্টার, যেখানে ডিজ এর অর্থ হলো ব্যাড বা অশুভ এবং অ্যাস্ট্রো মানে তারা, অর্থাৎ অতীতকালে মানুষের বিশ্বাস ছিল অশুভ কোনো তারার প্রভাবে পৃথিবীতে দুর্যোগ নামে। ডিজাস্টার বা বিপর্যয় হলো সর্বোচ্চ ঘটনা বা এমন একটি অবস্থা যেখানে উদ্ভিদ, প্রাণী ও মনুষ্য সম্পদের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি যুক্ত থাকে। ডিজাস্টার হলো একটি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণের ফল যা হঠাৎ, ধীর বা দ্রুত গতিতে আসে। এটি অল্প সময়ে বা দীর্ঘকাল ধরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়। তাই বলা যায় দুর্যোগের ফলেই সাধারণত ডিজাস্টারের সৃষ্টি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে, সম্পদের ক্ষয়ক্ষতি করে, কিন্তু দুর্যোগ যদি ভয়াবহ আকারে পরিবর্তন ঘটায় ও অপূরণীয় ক্ষতি করে, তখনই দুর্যোগ কিন্তু বিপর্যয়ে পরিণত হয়। সুতরাং আমরা বলতে পারি হ্যাজার্ড যখন অ্যাক্টিভ হয় এবং যখন সেটি আর শুধুমাত্র থ্রেট থাকে না, তখন তা ডিজাস্টার বা বিপর্যয়ে পরিণত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি ডেজার্টে কোনো আর্থকোয়েক বা ভূমিকম্প হয়, তখন যেহেতু সেখানে খুব একটা মানুষের বসবাস থাকে না, তাই সেরকমভাবে জীবন ও সম্পত্তির কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। তাই তখন সেটা হলো একটি হ্যাজার্ড। কিন্তু এই আর্থকোয়েক বা ভূমিকম্প যখন কোনো জনবহুল শহরে হয়, তখন সেটা কিন্তু ব্যাপকভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি করে এবং জীবনহানিও ঘটায়। অর্থাৎ মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা
সেটা ব্যাঘাত ঘটায়। সুতরাং তখন সেটা কিন্তু ডিজাস্টার বা বিপর্যয়ে পরিণত হয়। সুতরাং আমরা যদি হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, তাহলে বলতে পারি যে হ্যাজার্ড হচ্ছে ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয়, কিন্তু ডিজাস্টার বৃহৎ স্কেলে সংঘটিত হয়। হ্যাজার্ড মানুষের স্বাভাবিক জীবনযাত্রার গতিকে অল্প বিস্তর হলেও রুদ্ধ করে দেয়, কিন্তু ডিজাস্টার অল্প সময় বা দীর্ঘকাল ধরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়। হ্যাজার্ডের ফলে সামাজিক, প্রাকৃতিক, অর্থনৈতিক সম্পদের অল্প বিস্তর ক্ষতি হয় এবং উপযুক্ত আধুনিক পরিকল্পনার মাধ্যমে দুর্যোগ নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ডিজাস্টারের ফলে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পদের ব্যাপক হারে ক্ষতি হয়। সামাজিক পরিকাঠামো যেমন বাড়িঘর, রাস্তাঘাট প্রভৃতি বিপর্যয়ের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়। হ্যাজার্ড অর ডিজাস্টারকে সাধারণত তিনটে ক্যাটেগরিতে ভাগ করা যায়, যথা ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগ, ম্যানমেড হ্যাজার্ড বা মনুষ্যকৃত দুর্যোগ এবং কোয়াসি ন্যাচারাল বা প্রকৃতি মনুষ্যকৃত দুর্যোগ। একে সোশিও ন্যাচারাল হ্যাজার্ডও বা আধা প্রাকৃতিক দুর্যোগও বলা যেতে পারে। ন্যাচারাল হ্যাজার্ড হলো যে প্রকৃতির বিভিন্ন ঘটনা যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করে, তখন তাদের ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক বিপর্যয় বলা হয়ে থাকে। এই ধরনের হ্যাজার্ডে সাধারণত মানুষের কোনো ভূমিকা থাকে না। এই ধরনের হ্যাজার্ড মানুষ তার ইচ্ছামতো নিয়ন্ত্রণও করতে পারে না, তবে শুধুমাত্র মোকাবিলা করার চেষ্টা করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আর্থকোয়েক, ভলক্যানিজম, ফ্লাড, রিভার ব্যাঙ্ক ইরোশন, সাইক্লোন এক্সেট্রা, যেগুলো প্রাকৃতিক কারণের জন্যই ঘটে থাকে। মানুষের বিভিন্ন কার্যকলাপ যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করে, তখন তাকে ম্যানমেড হ্যাজার্ড বা মনুষ্যকৃত দুর্যোগ বলা হয়ে থাকে। যেমন উদাহরণসহ বলা যেতে পারে বায়োটেরোরিজম, পরমাণু অস্ত্রযুদ্ধ, রায়েট, ওয়ার, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড, ফায়ার এক্সেট্রা। এগুলো হলো ম্যানমেড হ্যাজার্ডের এক্সাম্পল। এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রকৃতির তেমনভাবে কোনো হাত থাকে না। এগুলো কিন্তু সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট কারণের জন্যই এই ধরনের হ্যাজার্ডগুলো ঘটে থাকে। আরো বলা যেতে পারে যে যেহেতু জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই মানুষের যেগুলো বেসিক নিড, মানে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, সেগুলো পূরণের জন্য মানুষ কি করছে, তারা পাহাড়ের খাড়া ঢালে, নদীর পাড়ে, গভীর জঙ্গলে গিয়ে বসবাস করছে এবং তার ফলে মানুষের এই যে অবৈজ্ঞানিক মনোভাব, অসচেতনতা এবং অজ্ঞানতার জন্য নানা হ্যাজার্ডের সৃষ্টি হচ্ছে, যার সঙ্গে আজ প্রচুর সংখ্যক মানুষ প্রত্যক্ষভাবে জড়িত। এর ফলে কিছু হ্যাজার্ড ডিজাস্টারের আকার ধারণ করছে। সুতরাং বলা যায় ম্যানমেড হ্যাজার্ড হলো মানুষের অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপের ফল। ফর এক্সাম্পল, দার্জিলিং এবং সিকিম পার্বত্য অঞ্চলে ল্যান্ডস্লাইডের সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি সময়ের সাথে সাথে কিন্তু বেড়েই চলেছে এবং এর পিছনে প্রাকৃতিক কারণের থেকে মনুষ্যসৃষ্ট কারণের প্রভাবই কিন্তু বেশি। কারণ এই যে অঞ্চলগুলো, এখানের যে শিলা এবং মাটি, সেগুলোর স্যাম্পেল কালেক্ট করে সেগুলো বিভিন্ন পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা গেছে যে এই সব জায়গাগুলো কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি করার পক্ষে আদর্শ নয়। কিন্তু তা সত্ত্বেও সরকারি নিয়মকে অমান্য করে এখানে বহুতল অট্টালিকা তৈরি করা হচ্ছে। ফলে যখন
প্রবল বৃষ্টিপাত হচ্ছে, যেহেতু সেখানকার শিলার এমনিতেই আনস্টেবল, সেখানকার শিলার মধ্যে গঠনগত দুর্বলতা রয়েছে এবং তার ওপরে সেখানে বহুতল বাড়ি তৈরি করা হয়েছে, তার ফলে সেই সব স্থানে কিন্তু প্রচুর যখন বৃষ্টিপাত হয় তখন সেখানে ইজিলি ল্যান্ডস্লাইড বা ধস নামে, যার ফলে কিন্তু রাস্তাঘাটের যেমন ক্ষতি হয় সেরকম জীবনহানিও ঘটে থাকে। নেক্সট হচ্ছে তোমার সোশিও ন্যাচারাল হ্যাজার্ড বা যেটাকে কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ডও বলা হয়ে থাকে। যে সকল হ্যাজার্ড এর উৎপত্তিগত কারণ প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট এবং যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক অঞ্চলের মধ্যে পরিব্যাপ্ত থাকতে পারে বা মনুষ্য জীবনের মধ্যে বিস্তার লাভ করতে পারে, তাকে কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড বলে। ফর এক্সাম্পল, ল্যান্ডস্লাইড, রিভার ব্যাঙ্ক ইরোশন, ফ্লাডস, এক্সেট্রা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ডের পিছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন যদি আমরা ফ্লাডকে এক্সাম্পল হিসেবে নিয়ে ব্যাখ্যা করি, তাহলে বলা যেতে পারে যে ফ্লাড সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যেমন বিভিন্ন ন্যাচারাল অ্যান্ড ক্লাইমেটিক ফ্যাক্টরগুলোর ভূমিকা রয়েছে, তেমনি মানুষের বিভিন্ন অবিবেচক ক্রিয়াকলাপেরও পরোক্ষ ভূমিকা রয়েছে। যেমন নদীতে ব্রিজ তৈরি করা, ড্যাম বানানো, ডিফরেস্ট্রেশন প্রভৃতি, যা ফ্লাড সৃষ্টিতে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাই ফ্লাড সৃষ্টিতে যেহেতু প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উভয় কারণেরই ভূমিকা রয়েছে, তাই বর্তমানে একে ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে না ফেলে অনেকে কিন্তু ফ্লাডকে কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড বলে থাকেন। পৃথিবীতে কোনো স্থান বা কোনো মানুষই বিপর্যয় মুক্ত নয়। বিপর্যয় আগেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট আজকের দিনে একটি প্রাসঙ্গিক বিষয়। হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার মোকাবিলার সময় যে সকল ব্যবস্থাপনাগুলো নেওয়া দরকার সেগুলো হলো রিস্ক অ্যাসেসমেন্ট, রেসপন্স, রিকভারি, মিটিগেশন, প্রিভেনশন অ্যান্ড প্রিপেয়ারনেস। এগুলো হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের সাইকেলের পার্ট। এবার আমরা আলোচনা করব যে এই প্রত্যেকটা যে স্টেপস সেগুলো অ্যাকচুয়ালি কি, মানে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি বা রেসপন্স স্টেজে কি করা দরকার সেগুলো। রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলা যেতে পারে যে রিস্ক বলতে সাধারণত ক্ষয়ক্ষতির মাত্রাকে বোঝানো হয়। কোনো নির্দিষ্ট অঞ্চলে কি ধরনের রিস্কের প্রবণতা রয়েছে, তার সম্ভাব্য কারণ, প্রতিকার কিভাবে হতে পারে, তার মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন। প্রতিটি ডিজাস্টারের ধরন ও ক্ষতির পরিমাণ সব দিক থেকে আলাদা হয়। তাই আমাদের প্রতিটি ডিজাস্টার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, যার উপর ভিত্তি করে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবো। তবে ভৌগোলিক অবস্থানের ওপর কিন্তু রিস্কের মাত্রা অনেকাংশে নির্ভর করে থাকে। নেক্সট হচ্ছে রেসপন্স। সরকার, সমাজ, ব্যক্তিকে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই হলো প্রস্তুতির মূল কথা। একে অ্যাকশন প্ল্যানও বলা যেতে পারে। রেস্কিউ, ইভাকুয়েশন, রিলিফ অ্যান্ড এক্সটার্নাল সাপোর্ট, এগুলো হচ্ছে সাধারণত রেসপন্সের পার্ট। নেক্সট হচ্ছে রিকভারি। বিপর্যয় রোধ এবং পাশাপাশি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রক্রিয়ায় দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক হচ্ছে ডিজাস্টার রেসপন্স প্ল্যান এবং দুই হচ্ছে ডিজাস্টার রিকভারি প্ল্যান। এটি একটি লং টার্ম প্ল্যান। এই প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মিটিগেশন অ্যান্ড প্রিভেনশন। প্রিভেনশন বা নিবারণ হলো এমন একটি ব্যবস্থা যার ফলে মানুষ ও সম্পদ রক্ষা পাবে, তবে তা পুরোপুরি সম্ভব নয়। তবে এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে বিপর্যয়ের মাত্রা কমতে পারে। আর মিটিগেশন বা প্রশমন হলো যে কোনো বিপর্যয় রোধে বিভিন্ন কর্মসূচি নিতে হবে, যেমন বাড়িঘর তৈরি, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতি। মিটিগেশন ইজ ডিফাইন্ড measure
aimed at reducing impact of natural or man-made disaster on a nation or community. Preparedness হচ্ছে সাধারণত preparedness mean actions taken prior to event to activate necessary response. মানে preparedness হচ্ছে তোমার basically disaster ঘটার আগে যে পূর্ববর্তী যে ব্যবস্থাগুলো নেওয়া হয়ে থাকে সেটা preparedness এর under এ পড়ে। এক্ষেত্রে disaster management সম্পর্কে কতগুলো তথ্য দেওয়া দরকার। সেগুলো হচ্ছে যে 13th অক্টোবর সাধারণত ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাচারাল ডিজাস্টার রিডাকশন নামে পরিচিত। 1990 to 1999 declared as UN Decade of Natural Disaster. Next, National Institute of Disaster Management in India is located at New Delhi. Disaster Management Act in India was made in 2005. The chairman of the National Disaster Management Authority in India is Prime Minister of our country. নেক্সট হচ্ছে কতগুলো পার্টিকুলার হ্যাজার্ড বা ডিজাস্টারে সম্পর্কে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে ফ্লাডস। সাধারণত বলা হয় flood is a state of high water level along a river channel or on coast that leads to inundation of land which is normally submerged. সাধারণত অনেক দিন যাবত টানা স্থলভাগের বিস্তীর্ণ স্থান জলমগ্ন থাকাকে flood বা বন্যা বলে। Floods are generally caused by one or more unfavorable meteorological and physical factors, and in recent times the impact of these factors has been accentuated by unwanted human activities. The major causes of floods in India are heavy rainfall, cloudburst, deforestation, siltation, accelerated urbanization, etc. বর্তমানে কিছুদিন আগেই আমরা জানি কেরালাতে ফ্লাডস হয়েছে কিংবা মুম্বাইতে ফ্লাডস হয়েছে, তার জন্য বেসিক্যালি আরবানাইজেশনকেই রেসপন্সিবল করা যেতে পারে। কিংবা উত্তরাখণ্ডে যে ফ্লাড হয়েছিল সেটা কিন্তু ক্লাউড বাস্টের জন্য উত্তরাখণ্ডের ফ্লাডটা হয়েছিল। Effects of floods are loss of life, property damage, damage to crops, cattle loss, breakdown of communication, dislocation of transport system, and disruption of essential services. সুতরাং বলা যায় ফ্লাড একটি ন্যাচারাল হ্যাজার্ড। এটাকে পুরোপুরি রোধ করা তো পসিবল নয়, তবে আগাম কিছু ব্যবস্থা বা সতর্কতা নিলে বন্যার ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি কমানো যেতে পারে। যেমন অ্যাফরেস্টেশন, ড্যাম কনস্ট্রাকশন, রিভার ডাইভারশন সিস্টেম, ফ্লাড ফোরকাস্টিং, রিডাকশন অফ রান অফ এক্সেট্রা ইত্যাদি ব্যবস্থাগুলো নিলে মোটামুটি ফ্লাডের যে ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি খানিকটা হলেও কিন্তু কমানো সম্ভব। ইন্ডিয়াতে গঙ্গা ব্রহ্মপুত্র রিজিয়নে কিন্তু সবচেয়ে বেশি ফ্লাড এফেক্টেড রিজিয়ন। আর ইন্ডিয়ার মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, উড়িষ্যাতে কিন্তু সবচেয়ে বেশি ফ্লাড হয়ে থাকে। নেক্সট হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প। সাধারণত বলা যায় যে earthquake is a violent tremor in the earth's crust, sending out a series of shock waves in all directions from its place of origin. Earthquakes constitute one of the worst natural hazards which often turn into disaster, causing widespread
destruction and loss to human life. সাধারণত ভূ অভ্যন্তরের শিলাসমূহের হঠাৎ কোনো গোলযোগ বা আলোড়নের ফলে উৎপত্তি স্থান থেকে অনুকম্পনের সৃষ্টি হয়। এই অনুকম্পনের ফলে স্থিতিস্থাপক ভূত্বকের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে যে কম্পনের সৃষ্টি হয় তাকেই কিন্তু আর্থকোয়েক বা ভূমিকম্প বলা হয়ে থাকে। Magnitude and intensity are two ways of measuring the strength of an earthquake. Earthquake এর magnitude is determined by the use of seismograph. আমরা জানি যে সাধারণত seismograph যন্ত্রের সাহায্যেই কিন্তু earthquake এর magnitude মাপা যায় বা seismograph যন্ত্রেই কিন্তু earthquake সাধারণত ধরা পড়ে। And the intensity of earthquake is measured in Richter scale. এবং earthquake এর যে তীব্রতা সেটা কিন্তু সাধারণত আমরা Richter scale এ মেপে থাকি। যদি earthquake এর কারণ মানে কি কি কারণের জন্য সাধারণত earthquake হয়ে থাকে যদি বলা হয় তাহলে বলা যেতে পারে যে interplate tectonics, reservoir induced seismicity, landslide, volcanism, avalanches ইত্যাদি কারণগুলোর জন্য কিন্তু সাধারণত earthquake ঘটে থাকে। এবং earthquake এর যদি impact বা ফলাফল বলা হয় তাহলে বলা যেতে পারে জীবনহানি, সম্পত্তির ক্ষতি, কোনো জায়গার topographical changes বা ভূমিরূপের পরিবর্তন, তারপর বাড়িঘরের ক্ষতি, transport system, infrastructure প্রভৃতির যে ক্ষয়ক্ষতি হয় এবং অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও earthquake এর ফলে হয়ে থাকে। অনেক সময় earthquake এর জন্য কিন্তু flood ও ঘটে থাকে। Majority of earthquake সাধারণত কোনো plate boundary বা দুটো পাতের সীমানা বরাবরই কিন্তু majority of earthquake ঘটে থাকে। প্রায় 95% of earthquake সাধারণত মানে পৃথিবীর প্রায় 95% earthquake কোনো না কোনো plate boundary র কাছেই কিন্তু ঘটে থাকে। এবং ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি earthquake হয়ে থাকে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার কাছেও কিন্তু প্রচুর earthquake বা ভূমিকম্প অনুভূত হয়। নেক্সট হলো সাইক্লোন বা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলো এক প্রকার জলবায়ুগত ডিজাস্টার। সাধারণত কোনো স্থানে বায়ুচাপ কমে গেলে নিম্নচাপ কেন্দ্রের দিকে জোরে ছুটে আসা ঘূর্ণির মতো বায়ুপ্রবাহকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলা হয়। Tropical cyclones are large rotating migratory storms that form over the tropical oceans. সাইক্লোন কিন্তু অত্যন্ত শক্তিশালী, বিধ্বংসী ও ভয়ঙ্কর হতে পারে এবং পৃথিবীর বিভিন্ন অংশে ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু বিভিন্ন নামে পরিচিত। যেমন ইন্ডিয়াতে সাইক্লোন বা সুপার সাইক্লোন বলা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো বলা হয়। চায়না, জাপান এবং ফিলিপাইন্সে যে সাইক্লোন হয় তাকে সাধারণত টাইফুন বলা হয়। ক্যারিবিয়ান সিতে যে ট্রপিক্যাল সাইক্লোন হয় সেটা হচ্ছে হ্যারিকেন নামে পরিচিত এবং অস্ট্রেলিয়াতে যে সাইক্লোন হয় সেটা সাধারণত উইলি উইলি নামে পরিচিত। তবে ভারতের ক্ষেত্রে ভারতের ইস্ট কোস্টে কিন্তু সবচেয়ে বেশি সাইক্লোন ঘটতে দেখা যায়। আমরা জানি প্রত্যেক বছরই প্রায় বর্ষাকালের সময় তোমার ইন্ডিয়ার ইস্ট কোস্টে কোনো না কোনো সুপার সাইক্লোন ফর্ম করে। সাধারণত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এই স্টেট গুলোই কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। খুব 2009 যেমন 1999 বেসিক্যালি উড়িষ্যায় যে সুপার সাইক্লোন হয়েছিল, তারপরে 2009 আইলা হয়েছিল যেখানে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন এরিয়া যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। রিসেন্টলি বুলবুল হলো, দেন ফণী হলো, আর কিছুদিন আগে আমরা জানি যে আমফান হয়েছিল যেটা কিন্তু কলকাতা শহরকেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছিল। তবে বেসিক্যালি বর্তমানে
আগে যেমন যখন সাইক্লোন হতো ততটা ভালো ফোরকাস্টিং হতো না, যেটা 1999-এ তোমার উড়িষ্যাতে যখন সুপার সাইক্লোন হয়েছিল তখন ফোরকাস্টিং অতটা ভালো হতো না, তাই সেক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে সাইক্লোনের ফোরকাস্টিং অনেক আগে থেকেই হয়ে যায়, তার ফলে সেই রকম সতর্কতা ব্যবস্থা আগে থেকে নেওয়া সম্ভব হয়, সেই জন্য ক্ষতির পরিমাণ খানিকটা হলেও কমানো সম্ভব হয়ে থাকে। ইন্ডিয়াতে 6টা সাইক্লোন ফোরকাস্টিং সেন্টার আছে, সেগুলো কলকাতা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, চেন্নাই, মুম্বাই এবং আহমেদাবাদে অবস্থিত। নেক্সট হচ্ছে ল্যান্ডস্লাইড বা ধস। সাধারণত ল্যান্ডস্লাইড ইজ আ র্যাপিড মুভমেন্ট অফ রক, সয়েল অ্যান্ড ভেজিটেরিয়ান ডাউন দ্য স্লোপ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। সাধারণত ভূমির ঢাল বরাবর অভিকর্ষজ টানে শিলাস্তূপ, শিলাচূর্ণ, মাটি ও অন্যান্য আলগা পদার্থের হঠাৎ নিচের দিকে নেমে আসাকে ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বস বলা হয়ে থাকে। ভূমিধ্বস বা ল্যান্ডস্লাইডও বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যেমন হেভি রেইনফল, ভলক্যানিজম, আর্থকোয়েক, ডিফরেস্টেশন, adverse ground structure, deposition loading in the slope crest, excavation, mining প্রভৃতি কারণের জন্য কিন্তু ল্যান্ডস্লাইড ঘটে থাকে। যেমন আমরা ডিফরেস্টেশন কিভাবে দেয়, যেমন গাছের শিকড় কি করে, সে ভালো করে মাটিকে ধরে রাখতে সাহায্য করে। এবার কোনো কারণে যদি গাছ কেটে দেওয়া হয় তাহলে সেই মাটিগুলো কি আলগা হয়ে যায়। এবার কোনো কারণে যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তখন ইজিলি সেখানে ল্যান্ডস্লাইড ঘটে থাকে। আর এছাড়া বলা যেতে পারে যে ল্যান্ডস্লাইডের ফলে তার ফলে যেটা হয় যে প্রচুর বনভূমি নষ্ট হয়ে যায়, সয়েল ইরোশন হয়, সয়েলের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়, অনেক সময় ল্যান্ডস্লাইডের জন্য নদীর যে গতিপথ সেটা রুদ্ধ হয়ে যায়, প্রাণহানি তো হয়ই, রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়, বাড়িঘর ভেঙে পড়ে, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থারও কিন্তু প্রভূত ক্ষতি হয়। তবে বর্তমানে ল্যান্ডস্লাইড বা ধস যাতে কমানো যেতে পারে সেই জন্য প্রচুর মিটিগেশন স্ট্র্যাটেজিস নেওয়া হয়েছে। যেমন ভেজিটেশন কভার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, মানে পার্বত্য অঞ্চলে যাতে প্রচুর অ্যাফরেস্টেশন হয় সেটার চেষ্টা করা হচ্ছে, সারফেস ড্রেনেজ কন্ট্রোল ওয়ার্কস করা হচ্ছে, রিটেনিং ওয়ালস, মানে যেসব জায়গায় পাহাড়ি ঢাল যেগুলো আনস্টেবল সেখানে রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে যাতে ধস না নামে, সেই ধরনের চেষ্টাগুলো করা হচ্ছে। আর যদি ভারতের মধ্যে বলা হয় যে কোথায় ল্যান্ডস্লাইড সবচেয়ে বেশি হয় তাহলে বলা যেতে পারে ভারতের মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চল এবং নীলগিরি পাহাড়ে সবচেয়ে বেশি কিন্তু ল্যান্ডস্লাইডের সমস্যা দেখা গিয়ে থাকে।